আসছে অন্যান্য খবরগুলোর দিকেও আজকের গুরুত্বপূর্ণ সংবাদের দিকেও আমরা আজকে নজর রাখবো। বাংলাদেশের ছাত্র আন্দোলন চলছিল বেশ কয়েকদিন ধরেই, আপনারা দেখেছিলেন ছাত্র আন্দোলনে উত্তাল ছিল, শতাধিকের মানুষের মৃত্যু হয়েছিল বাংলাদেশে এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। সংরক্ষণের সংস্কারের প্রেক্ষিতেই তাদের ছিল এই আন্দোলন, এবং যে আন্দোলনের জেরে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়। আজকে সেই বিষয়টিকে কেন্দ্র করে শুনানি ছিল বাংলাদেশের সুপ্রিম কোর্টে, এবং সেই সুপ্রিম কোর্টে যে রায় দেওয়া হয়েছে সেই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে শেখ হাসিনা সরকার তিনি যে সংরক্ষণ পুরোপুরিভাবে তুলে দিতে চেয়েছিলেন, কার্যত সেই দিকেই গিয়েছে। অর্থাৎ শেখ হাসিনার সরকারের যে বক্তব্য ছিল সংরক্ষণ নিয়ে, কার্যত সেই দিকেই আজকে রায় হয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের সংরক্ষণ যে 56% ছিল, সেই 56% সরিয়ে দিয়ে শুধুমাত্র 7% থাকবে। এই 7% হচ্ছে গিয়ে 7%-এর মধ্যে 5% হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য, এবং বাকি 2% অন্যান্য যে সংরক্ষণ ছিল তাদের জন্য। অর্থাৎ 93% চাকরির বিষয়টি হবে মেধার ভিত্তিতে। এবং এই দাবি কিন্তু ছিল ছাত্রছাত্রীদেরও, যারা এই আন্দোলন চালাচ্ছিলেন। তারা বলছিলেন যে এই 30% সংরক্ষণ করার কোনো মানে হয় না। প্রায় 50 বছরেরও বেশি সময় আগে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ হয়েছে এবং বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। ফলে এই 50 বছর পরে তাদের নাতিপুতিদের জন্য এই সংরক্ষণ কিসের দাবিতে, এবং সেখানে যখন সেই বিষয়টি নিয়ে চর্চা হয়। এর আগে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, এই বিষয়ে সুপ্রিম কোর্টের রায়টা ঠিক সুনির্দিষ্টভাবে জানাও দর্শকদের, এবং একই সঙ্গে এই রায় রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ বাংলাদেশের জন্য। দেখো, যে সুপ্রিম কোর্ট যেটা স্পষ্ট জানিয়েছে যে এতদিন ধরে 1972 সাল থেকে যে সংরক্ষণ সরকারি চাকরিতে যে ব্যবস্থা ছিল, অর্থাৎ 56% সংরক্ষণ এবং 44% সাধারণের জন্য, অর্থাৎ মেধার ভিত্তিতে, এই 56% সংরক্ষণ কিন্তু খারিজ করে দিল, এবং শুধুমাত্র 7% সংরক্ষণ সরকারি চাকরিতে রেখেছে সুপ্রিম কোর্ট। যেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য 5% সংরক্ষণ এবং অন্য শ্রেণীর অন্য ক্যাটেগরির জন্য 2% সংরক্ষণ। অর্থাৎ 93% চাকরি সেটা কিন্তু পুরোপুরি ভাবেই মেধার ভিত্তিতে হবে। এবং 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 এই যে সংরক্ষণটা, অর্থাৎ এই যে 7% সংরক্ষণ থাকবে, সেখানে 93% কিন্তু পুরোপুরি মেধার ভিত্তিতে চাকরি হবে। এবং যে বিষয়টা যে এই যে 56% সংরক্ষণ ছিল, তার মধ্যে 30% সংরক্ষণ ছিল মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য, 10% মহিলাদের জন্য, 10% অন্য জেলার জন্য, 5% অন্য জনজাতির জন্য এবং 1% প্রতিবন্ধীদের জন্য, অর্থাৎ বিশেষভাবে সক্ষমদের জন্য। সেই সবটা কিন্তু খারিজ করে দিয়েছে। এবং 2018-তে যখন যে সংরক্ষণ নিয়ে যখন আওয়ামী লীগ সরকার, অর্থাৎ হাসিনা সরকার যখন কাজ করতে শুরু করলো, তখন হাসিনা সরকারের যেটা দাবি ছিল সমস্ত সংরক্ষণ তারা বাতিল করে দেবে। এবং হাইকোর্টের যে রায়, সেই হাইকোর্ট রায় দিল যে সরকারের যে আর্জি, অর্থাৎ সরকারি চাকরিতে সমস্ত সংরক্ষণ বাতিল, সেটা কিন্তু বৈধ নয়, সেটা বেআইনি। সেখানে হাইকোর্ট কিন্তু এই যে সংরক্ষণের যে পুরো বিষয়টা সেটা রেখে দিল। এবং তারপর থেকেই 5ই জুন থেকে বাংলাদেশ উত্তাল হয়ে উঠলো। 64টা জেলার মধ্যে অন্তত 47টা জেলায় কার্যত আগুন জ্বললো। এবং আন্দোলনে যে সেটা এতটাই, তার যে ব্যাপকতা এবং তার যে গভীরতা এতটাই ছিল, সেখানে অন্তত এখনো পর্যন্ত যা খবর আমরা পাচ্ছি তাতে প্রায় 150 জনের মৃত্যু হয়েছে। এবং বাংলাদেশে কারফিউ জারি করতে হয়েছে, সেনা নামাতে হয়েছে। এবং আজ সকালে যে সুপ্রিম কোর্টের যে শুনানি এবং শুনানির পরে যে রায় সুপ্রিম কোর্টে, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলেছে যে সমস্ত আন্দোলনকারী এই মুহূর্তে আন্দোলন করছেন, তারা কিন্তু নিজেদের প্রতিষ্ঠানে ফিরে যান, অর্থাৎ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, সেখানে তারা কিন্তু পড়াশোনা আবার শুরু করুক এবং আন্দোলনের এই যে এর থেকে সরে আসুক। তার কারণ সুপ্রিম কোর্টের যে এই রায়টা কার্যত আন্দোলনকারীদের কিন্তু সমর্থনই জানালো। অর্থাৎ 30% সংরক্ষণ মুক্তিযোদ্ধাদের জন্য এই সরকারি চাকরিতে, সেটা খারিজ করার যে দাবিটা ছিল, সেই দাবিটা কার্যত খারিজ করে দিয়েছে। শুধুমাত্র 5% সংরক্ষণ থাকবে এই মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরিতে। অঙ্কুর, একেবারেই
দিব্যেন্দু, একটা বিষয় জানতে চাইবো যে সাম্প্রতিক অতীতে আমরা দেখছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যম বলছিল যে ছাত্রছাত্রীদের যে আন্দোলনটা শুরুতে ছিল পরবর্তীকালে তার রাশটা রাজনৈতিক নেতৃত্বের হাতে পৌঁছে যায়, ফলে এখানে রাজনৈতিক দলগুলিরও একটা আকর্ষণ ছিল, তাদেরও একটা উদ্দেশ্য সিদ্ধির পথ ছিল। আজকের এই রায়ের ফলে বাংলাদেশের রাজনীতিতে এই রায়টা কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছো? ঠিক কথা, কারণ এই আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায় রয়েছে, অর্থাৎ হাসিনা সরকার। তুমি দেখো যে এই আন্দোলনকারী যারা ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করলো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে আন্দোলন সংগঠিত হলো, কিন্তু সেখানে কোথাও একটা যোগ দিল এই জামাত বা বিএনপির মতো রাজনৈতিক দলগুলো, এবং তারা এই আন্দোলন থেকে, ছাত্র আন্দোলন থেকে তারা ফায়দা তোলার চেষ্টা করলো। এবং গুলি কারা চালালো, পুলিশ গুলি চালালো নাকি র্যাব গুলি চালালো, বা আন্দোলনকারীদের দিক থেকে কোনো গুলি ছুটে এলো কিনা, সেখানে আন্দোলনকারীদের সঙ্গে বিএনপি বা জামাতের লোক মিশে গিয়ে তারা গুলি চালালো কিনা, এই সবটাই কিন্তু যে রাজনৈতিক রং লাগানো। এবং একটা ছাত্র আন্দোলন যখন শুরু হয় তখন সেখানে যে রাজনীতির রংটা লেগে যায়, সেই রাজনীতির রংটা কিন্তু লেগে গেছিল। এবং এই যে জামাত বা বিএনপি যে এই ফায়দাটা তোলার চেষ্টা করছিল, এবং সুপ্রিম কোর্টে গিয়ে এই হাসিনা সরকার তারা কিন্তু এটা কিন্তু কার্যত বুঝিয়ে দিল যে হাইকোর্ট যে রায় দিল, এই রায়কে চ্যালেঞ্জ করে যখন তারা সুপ্রিম কোর্টে গেল, এবং তারা কিন্তু হাসিনা সরকার এটা কিন্তু খুব কনফিডেন্ট ছিল, এবং তারা কিন্তু আন্দোলনকারীদের বলছিলেন, এবং হাসিনা কিন্তু আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত আপনারা একটু, সুপ্রিম কোর্টের যে রায় সেটা কার্যত আন্দোলনকারীদের পক্ষেই যাবে। অর্থাৎ এটা কিন্তু হাসিনা সরকার জানতো যে সুপ্রিম কোর্টে যখন মামলাটা যাবে তখন কিন্তু এই যে সংরক্ষণ, এই রায় কাদের লাভ হলো, মানে কোন পক্ষের লাভ হলো, হাসিনা সরকারের নাকি জামাত বা বিএনপিদের? হাসিনা যখন এই তারা যখন ক্ষমতায় এলো, ক্ষমতায় আসার পরে তখন কিন্তু একটা জায়গা ছিল যে সংরক্ষণ যদি বাতিল করে দেওয়া হয় চাকরির ক্ষেত্রে, তাহলে তাদের ভোট ব্যাংকে কোথাও ছাওয়া পড়তে পারে। কিন্তু সেটা তখন এমন ভাবেই করা হয়েছিল কার্যত। এখন যখন তারা সুপ্রিম কোর্টে গেল, এবং সুপ্রিম কোর্টে কিন্তু এই যে মামলাটা যে গেছিল, এবং এই মামলাটা যে আন্দোলনকারীদের মানে পক্ষে যে রায়টা হলো, সেটা কিন্তু কার্যত চেয়েই ছিল হাসিনা সরকার। কারণ যে সময় ভোটে জিতে আসতে হবে সেই সময় যাতে ভোট ব্যাংকটা না হাতছাড়া হয়ে যায়, তাহলে তখন কিন্তু এমন একটা কৌশল নিয়েছিল হাসিনা সরকার, যাতে করে এটা হয়তো তারা বলতে পারে যে যদি আদালত যদি কোনো রায় দেয় বা আদালত যদি বলে তাহলে আমাদের। এবং যখন হাইকোর্ট রায় দিয়েছিল সেই সময় কিন্তু আদালত রায় দিয়েছিল, কিন্তু হাসিনা সরকার কিন্তু চেয়েছিল যে সংরক্ষণটা বাতিল হোক, এবং সেইটাই কিন্তু কার্যত হলো শেষ পর্যন্ত। এবং লাভ কিন্তু হাসিনা সরকারেরই হলো, একদিকে তারা আন্দোলনটাকে প্রশমিত করে দিল, এবং তার সঙ্গে জামাত ও বিএনপির মুখটাও কিন্তু বন্ধ করে দিল। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশে ছাত্র আন্দোলনের জয় অবশেষে, এবং খুব স্বাভাবিকভাবে আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের পর ছাত্রছাত্রীরা খুশি হয়ে তাদের আন্দোলন বন্ধ করবেন, এটাই প্রত্যাশিত। এবং আদালতের পক্ষ থেকেও বলা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা তারা যাতে তাদের বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন সেখানে ফিরে যান, তারা যাতে রাস্তায় নেমে যে আন্দোলন চালাচ্ছিলেন সেই আন্দোলন যাতে না চলে, সে কথাও আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বলা হয়েছে। একদিকে যখন সুপ্রিম কোর্ট কথা বলেছে, এবং তার পাশাপাশি এই বিষয়টির যদি রাজনৈতিক দিকটা দেখি, এই হাসিনা সরকারই একসময় এই যে সংরক্ষণ ছিল সেই সংরক্ষণ তুলে দিতে চেয়েছিল, যার ওপর স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। ফলে সেদিক থেকে আজকে সুপ্রিম কোর্ট সংরক্ষণ তুলে দিয়ে এবং মাত্র 5% মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণ বজায় রেখে কার্যত একটা অত্যন্ত ভারসাম্যের রায় দিয়েছে, এবং যার ফলে তার রাজনৈতিক লাভটা কিন্তু হাসিনা সরকারের দিকে বা তার পার্টি আওয়ামী লীগের দিকে যাবে বলেই মনে করছে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল মানুষজন। এবং সেই দিক থেকে বাংলাদেশ আমাদের যেহেতু পড়শি দেশ, এই দেশে সাম্প্রতিক অতীতে যে নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন আবারও, সেখানে সেই নির্বাচন নিয়ে বারংবার প্রশ্ন তুলেছিল বিরোধীরা। ফলে তারপরেও শেখ হাসিনা কিন্তু এবার একটি গুরুত্বপূর্ণ জয় পেলেন আদালতের মাধ্যমে, তার রায় কার্যত রায় দিল সুপ্রিম কোর্ট।